বন্ধুরা, এখন আমেরিকাকেই নিজের গোলা বারুদের ভান্ডার বাঁচাতে ভারতের দরজায় এসে হাত পাততে হচ্ছে। এরপরেও যদি কেউ বুঝতে না পারে, তাহলে পরিষ্কার করে বলি যে গ্লোবাল পাওয়ার সেন্টার আর বদলাবে না, বদল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমেরিকা, যে দেশ দশকের পর দশক নিজেকে বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক এবং সবথেকে শক্তিশালী সামরিক শক্তি বলে তুলে ধরেছে, আজ সেই আমেরিকাকেই ভারত থেকে 60,000-এরও বেশি এমটি শেল কাস্টিং এবং ফিউজ নিতে হয়েছে। খবরটা যতটা চমকে দেওয়ার মতো, ভারতের জন্য ঠিক ততটাই গর্বে। কিন্তু পুরো বিষয়টা শুধু একটি ডিফেন্স ডিল নয়, এর পেছনে রয়েছে যুদ্ধ, গোলাবারুদের সংকট, আন্তর্জাতিক আইন, কূটনৈতিক ভারসাম্য এবং ভারতের অসাধারণ স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন। আজ পুরো ঘটনাটা একেবারে গোড়া থেকে বুঝবো, প্রতিটি স্তর খুলে দেখব আর জানবো ভারত কিভাবে এমন একটি কাজ করলো যেখানে আন্তর্জাতিক নিয়মও ভাঙলো না, আবার ভারতের নিরপেক্ষ বিদেশনীতি নিয়েও কেউ আঙুল তোলার সুযোগ পেল না। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমাদের রিসার্চ এবং পরিশ্রমকে সাপোর্ট করতে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে সেই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যেখান থেকে গোটা ঘটনার শুরু। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার ধাক্কা সরাসরি গিয়ে পড়েছে আমেরিকার মিলিটারি সাপ্লাই চেনের ওপর। বিশেষ করে 155 মিলিলিটার আর্টিলারি শেলস, তার যে বিশাল স্টকপাইল আমেরিকার কাছে ছিল, তা এত দ্রুত খরচ হচ্ছে যে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও এখন রীতিমতো বিস্ময় এবং উদ্বিগ্ন রয়েছে। একসময় আমেরিকার কাছে 30 লক্ষেরও বেশি কামানের গোলা মজুদ ছিল, অর্থাৎ বড় কোনো যুদ্ধ শুরু হলেও কারখানায় নতুন গোলা তৈরি হওয়ার অপেক্ষা না করে দীর্ঘ সময় ধরে পুরনো স্টক ব্যবহার করে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা তাদের ছিল। কিন্তু সেই দিন আর নেই। ডিফেন্স ল্যাঙ্গুয়েজে একটা কথা আছে, প্রোডাকশন টু কমব্যাট সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, ভাবতে পারছেন? অর্থাৎ কারখানায় গোলাবারুদ তৈরি হচ্ছে আর প্রায় সঙ্গে সঙ্গেই সেটি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিতে হচ্ছে। মাঝখানে ওয়্যার হাউসে রেখে স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করার সময়টুকু আর থাকছে না। আমেরিকার সামরিক ইতিহাসে এই পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক এবং নিঃসন্দেহে চিন্তার, কারণ যে কোনো বড় সামরিক শক্তির প্রথম শর্ত হলো তার হাতে বিপুল পরিমাণ স্ট্র্যাটেজিক অ্যামিউনিশন রিজার্ভ থাকতে হবে। যুদ্ধ শুরু হওয়ার পরে যদি একটি দেশকে প্রতিদিনের উৎপাদনের ওপর নির্ভর করে যুদ্ধ চালাতে হয়, তাহলে বুঝতে হবে তার পুরনো মজুদ বিপজ্জনক গতিতে কমে এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমেরিকাকে ঠিক সেই জায়গাতেই এনে দাঁড় করিয়েছে। এখন তাদের সামনে একটাই বাধ্যবাধকতা, যত দ্রুত সম্ভব এবং যত বড় পরিমাণে সম্ভব 155 মিলিলিটার আর্টিলারি শেলের উৎপাদন বাড়ানো। কিন্তু এখানেই সামনে আসে বড় সমস্যা। একটি সম্পূর্ণ কামানের গোলা বানাতে শুধু এক্সপ্লোসিভ বা বারুদ থাকলেই হয় না, তার জন্য দরকার এমটি শেল কাস্টিং, অর্থাৎ গোলাটির বাইরের ধাতব খোল। তার সঙ্গে দরকার ফিউজ, যা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছে গোলাটিকে বিস্ফোরিত করে। আমেরিকার সামনে তখন প্রশ্ন ছিল, এত কম সময়ের মধ্যে এত বিশাল পরিমাণ এমটি শেল কাস্টিং এবং ফিউজ তারা পাবে কোথা থেকে? মার্কিন কারখানাগুলি নিজের প্রোডাকশন ক্যাপাসিটি এই বিপুল পরিমাণ চাহিদার সঙ্গে পাল্লা দিতে পারছিল না। আর ঠিক এই জায়গা থেকেই ভারতের এন্ট্রি হয়। G7 সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর ভারত আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলিকে 60,000-এরও বেশি 155 মিলিলিটার এমটি শেল কাস্টিং এবং ফিউজ সাপ্লাই করেছে। খবরটি সামনে আসার পর বিশ্বের ডিফেন্স এক্সপার্টরা স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছেন, কারণ ভারতের বিদেশনীতির মূল শক্তি হল স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত সাধারণত কোনো একটি মিলিটারি ব্লকের হয়ে সরাসরি যুদ্ধে নামতে চায় না। রাশিয়া ইউক্রেন সংঘাতের সময়ও ভারত একইভাবে নিজের ভারসাম্যকে বজায় রেখেছিল। তাহলে প্রশ্ন উঠছে, আমেরিকাকে এই সাপ্লাই দেওয়ার পরেও ভারত কিভাবে নিজের নিউট্রাল পজিশন অক্ষুণ্ণ রাখলো? এর উত্তর লুকিয়ে আছে খুব সূক্ষ্ম একটি টেকনিক্যাল এবং লিগ্যাল ডিস্টিংশনের মধ্যে। ভারত আমেরিকাকে সম্পূর্ণ তৈরি অস্ত্র দেয়নি। ভারত কোনো ফুললি লোডেড আর্টিলারি শেল পাঠায়নি। ভারত পাঠিয়েছে শুধু খালি ধাতব খোল, অর্থাৎ এমটি শেল কাস্টিং এবং তার সঙ্গে ফিউজ। সহজ ভাষায় বললে, কামানের গোলার বাইরে স্ট্রাকচার এবং ট্রিগারিং মেকানিজম দেওয়া হয়েছে, কিন্তু তার ভেতরে যে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল বা বারুদ ভরা হয় সেটি ভারত দেয়নি। বারুদ ছাড়া ওই খালি শেল কাস্টিং নিজে কোনো কার্যকর অস্ত্র নয়। সেটিকে সরাসরি কামানে ভরে ছোড়া যাবে না। প্রথমে তার মধ্যে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ভরতে হবে, পুরো গোলাটিকে অ্যাসেম্বল করতে হবে, তারপর সেটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী হবে। ইউনাইটেড নেশনের নিয়ম অনুযায়ী এই ধরনের সাপ্লাইকে ডুয়াল ইউজ ক্যাটাগরির মধ্যে রাখা হয়। ডুয়াল ইউজ বলতে এমন পণ্যকে বোঝায় যা সামরিক এবং অসামরিক দুই ধরনের কাজেই ব্যবহার করা সম্ভব। এই ক্যাটাগরির সামগ্রী সরবরাহ করাকে সরাসরি যুদ্ধের অস্ত্র বা সম্পূর্ণ ওয়ার ম্যাটেরিয়াল সাপ্লাই হিসেবে গণ্য করা হয় না। ফলে টেকনিক্যাল এবং লিগাল দিক থেকে ভারত কোনো নিয়ম ভাঙেনি। ভারতের নিরপেক্ষ ফরেন পলিসির ওপর সরাসরি কোনো আঘাত আসেনি। অন্যদিকে আমেরিকার সঙ্গে ভারতের ডিফেন্স কোঅপারেশন
আরও এক ধাপ শক্তিশালী হয়েছে। এক কথায় ভারত এমনভাবে চালটি খেলেছে যেখানে ব্যবসা হয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বেড়েছে, কিন্তু ভারতের কূটনৈতিক স্বাধীনতাও হাতছাড়া হয়নি। তবে এই পুরো ঘটনার সবথেকে ইন্টারেস্টিং অংশটা এখনও বাকি। ভারত থেকে যে 60,000-এর বেশি এমটি সেল কাস্টিং এবং ফিউজ আমেরিকায় পৌঁছেছে, সেগুলি মার্কিন ডিফেন্স কোম্পানিজের কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ওই খালি শেলের মধ্যে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ভরা হবে, অ্যাসেম্বলি সম্পূর্ণ হবে এবং সেগুলিকে ফুললি অপারেশনাল 155 মিলিলিটার আর্টিলারি শেলে পরিণত করা হবে। আর সম্পূর্ণ গোলা তৈরি হয়ে যাওয়ার পরে আমেরিকা সেগুলি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর কাছে পাঠাবে। অর্থাৎ ভারত সরাসরি কোনো যুদ্ধরত দেশের হাতে সম্পূর্ণ গোলা বারুদ তুলে দেয়নি, কিন্তু এমন একটি গ্লোবাল সাপ্লাই চেনের অংশ হয়েছে যার শেষ প্রান্তে তৈরি অস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে। এইখানেই ভারতের কূটনৈতিক চালের সূক্ষ্মতা। ভারত সাপ্লাই চেনের শুরুতে ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট দিয়েছে, আমেরিকা সেটিকে কমপ্লিট অ্যামুনেশনে রূপান্তর করেছে, আর শেষ পর্যন্ত সেই গোলাবারুদ ব্যবহার করবে ইসরায়েলি সেনা। কিন্তু ঘটনাটি আরও বিস্ফোরক হয়ে ওঠে যখন জানা যায় এই সবকিছু এমন এক সময় ঘটেছে যখন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে খোদ আমেরিকার সামরিক কাঠামোর ভেতরেই অস্বস্তি তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর একটি প্রাইম টাইম প্রোগ্রামে একটি বড় তথ্য সামনে আসে। সেখানে বলা হয় আমেরিকার সিনিয়র মিলিটারি অফিসার্সরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। তাদের অবস্থান ছিল ক্লিয়ার, আমেরিকা শান্তির কথা বলবে, ডিপ্লোম্যাসির দরজা খোলা রাখবে, কিন্তু প্রকাশ্যে বারবার সিজফায়ারের কথা বলা উচিত। কারণ বিশ্বের সামনে যদি আমেরিকা নিজেই যুদ্ধবিরতির জন্য অতিরিক্ত বাস্তবতা দেখায়, তাহলে মেসেজ একটাই যাবে, ওয়াশিংটন চাপের মুখে দুর্বল হয়ে পড়বে। আর অন্যদিকে ইরান নিজেকে এমন একটি শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পাবে যে সরাসরি আমেরিকার চাপ সহ্য করেও আঞ্চলিক প্রভাব ধরে রেখেছে। শেষ পর্যন্ত ঘটল এটাই। আমেরিকা শান্তির বার্তা দিতে চাইল, কিন্তু সেই বার্তাই উল্টোভাবে ইরানের রিজিওনাল পাওয়ার ইমেজকে আরও শক্তিশালী করে দিল। আর এখান থেকে শুরু হয় সেই বিতর্ক যেখানে প্রশ্ন উঠছে, ট্রাম্পের সিদ্ধান্ত কি সত্যি আমেরিকার শক্তি দেখিয়েছে, নাকি নিজেদের সামরিক সংকট এবং কৌশলগত দুর্বলতাকেই বিশ্বের সামনে আরও নগ্ন করে দিয়েছে। এখানেই ট্রাম্পের তথাকথিত জয়ের গল্পে বড় ফাটল দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প নিজের অহংকারে যতই আমেরিকার বিজয় ঘোষণা করুক না কেন, বিশ্বের বড় বড় মিডিয়া হাউস এবং স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদের বিশ্লেষণ ছিল সম্পূর্ণ উল্টো। তাদের মতে ট্রাম্প কোনো ডিসিসিভ ভিক্টরি অর্জন করেননি, তিনি শুধু এমন একটি এক্সিট রুট খুঁজে নিয়েছিলেন যেখান দিয়ে যুদ্ধের চাপ থেকে মুখ বাঁচিয়ে বেরিয়ে আসা যায়। অন্যদিকে ইরান যুদ্ধ বিরতির পুরো ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরে। দেশের ভেতরে এটিকে একটি বড় পলিটিক্যাল অ্যাচিভমেন্ট বানিয়ে প্রচার করা হয়। অর্থাৎ ওয়াশিংটন যেখানে নিজের শক্তির ইমেজ ধরে রাখার চেষ্টা করছিল, সেখানে তেহরান একই ঘটনাকে ব্যবহার করে নিজের জনগণের সামনে প্রমাণ করল আমেরিকার মতো সুপার পাওয়ারকেও তারা পিছিয়ে যেতে বাধ্য করেছে। আমেরিকার গ্লোবাল ইমেজের জন্য এটা ছিল সরাসরি একটা ডিপ্লোম্যাটিক সেটব্যাক। আর এখন ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নতুন করে হামলা শুরু করেছে, তার পেছনে শুধু সামরিক লক্ষ্য নয়, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাও রয়েছে। ওয়াশিংটন দেখাতে চাইছে তারা দুর্বল হয়ে যায়নি, তাদের সামরিক ইচ্ছাশক্তি এখনও আগের মতোই শক্ত এবং প্রয়োজনে তারা আবারও আঘাত করতে প্রস্তুত। কিন্তু এই সমস্ত পাল্টাপাল্টি হামলা, সিজফায়ার এবং পলিটিক্যাল মেসেজিংয়ের মাঝখানে একটি সত্য একেবারে স্পষ্ট হয়ে গেছে। এত বড় এবং দীর্ঘস্থায়ী সংঘাত চালিয়ে যেতে গিয়ে নিজের ডিফেন্স সাপ্লাই চেন সচল রাখার জন্য আমেরিকার ভারতকে প্রয়োজন হয়েছে। এই একটি ঘটনায় ভারতের দ্রুত বেড়ে ওঠা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির সবথেকে বড় প্রমাণ। কয়েক বছর আগেও ভারতকে বিদেশ থেকে অস্ত্রের গুরুত্বপূর্ণ পার্টস, অ্যামিউনেশন এবং মিলিটারি কম্পোনেন্টস কিনতে হতো। ভারতের ডিফেন্স সেক্টর তখনও বহু ক্ষেত্রে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ছিল। আজ ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। ভারতের ডিফেন্স কোম্পানিজ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে বিশ্বের সবথেকে বড় সামরিক শক্তিকেও ভারতীয় প্রোডাকশন ক্যাপাসিটির ওপর নির্ভর করতে হচ্ছে। এটাই মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের সেই ফল, যা আর শুধু বক্তৃতা, স্লোগান বা গভর্নমেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আটকে নেই। এর বাস্তব প্রমাণ এখন ইন্টারন্যাশনাল ডিফেন্স সাপ্লাই চেনের ভেতরে দেখা যাচ্ছে। এই পুরো ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমেরিকাকে সাপ্লাই দেওয়ার সময় ভারত নিজের ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের সর্বোচ্চ ব্যবহার করেছে। ভারত প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায়নি, আবার ইরানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় কোনো আক্রমণাত্মক স্ট্যান্সও নেয়নি। ভারত ইসরায়েল যুদ্ধকে নিজের যুদ্ধ বলে ঘোষণা করেনি, আবার ইসরায়েলের সঙ্গে ডিফেন্স এবং স্ট্র্যাটেজিক রিলেশনশিপ থেকেও সরে যায়নি। ভারত শুধু সেই কাজটাই করেছে যেটা তার ন্যাশনাল ইন্টারেস্ট এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটাই ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির আসল শক্তি। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখো, রাশিয়ার কাছ থেকে তেল কেনো, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাও, আবার ইসরায়েলকেও অকারণে শত্রু বানিও না। এই ব্যালেন্স তৈরি
তৈরি করা মুখে বলা যতটা সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। বিশ্ব যখন একের পর এক ক্যাম্পে ভাগ হয়ে যাচ্ছে, তখন ভারত কোনো একটি শক্তির পেছনে অন্ধভাবে দাঁড়ায় না। ভারত নিজের হিসাব নিজে করে, নিজের লাভ ক্ষতি বিচার করে, তারপর সিদ্ধান্ত নেয়। দশকের পর দশক ধরে তৈরি করা এই স্ট্র্যাটেজিক ব্যালেন্সই আজ ভারতকে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য দেশগুলির মধ্যে একটি করে তুলেছে। এই সাপ্লাই চেনের সঙ্গে G7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্পর্কও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডিফেন্স এক্সপার্টদের মতে এত বড় মাপের এবং এত সেন্সিটিভ ডিফেন্স কোঅপারেশন শুধু কোম্পানি টু কোম্পানি লেভেলে সম্ভব নয়। এর জন্য দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক স্তরে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্রুভাল দরকার হয়। অর্থাৎ G7 সম্মেলনে মোদী এবং ট্রাম্পের মধ্যে যে আলোচনা হয়েছিল তার প্র্যাকটিক্যাল আউটকামের একটি অংশ এই সাপ্লাই অর্ডারও হতে পারে। এই ঘটনা ভারত এবং আমেরিকার ডিফেন্স কোঅপারেশনের সেই নতুন গভীরতাকে সামনে নিয়ে এসেছে যা গত কয়েক বছরে খুব দ্রুত তৈরি হয়েছে। আগে দুই দেশের সম্পর্ক মূলত মিলিটারি এক্সারসাইজ, টেকনোলজি পার্টনারশিপ এবং অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন ভারত শুধু বায়ার নয়, সাপ্লায়ার হিসেবে উঠে আসছে। আর এই পরিবর্তনই সবথেকে বড়। ভারতের এই সাফল্যের গুরুত্ব বুঝতে হলে একটি সংখ্যার দিকে ভালো করে তাকাতে হয়। 60,000-এরও বেশি এমটি শেল কাস্টিং এবং ফিউজ কোনো ছোটখাটো অর্ডার নয়। এটা এমন একটি ম্যাসিভ অর্ডার যেটা সময় মতো পূরণ করতে হলে ভারতের ডিফেন্স কোম্পানিজগুলিকে তাদের প্রোডাকশন লাইন, ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি, কোয়ালিটি কন্ট্রোল এবং লজিস্টিক সবকিছুকে সর্বোচ্চ ক্ষমতায় ব্যবহার করতে হয়েছে। এবং এত বড় অর্ডার এত কম সময়ের মধ্যে সাপ্লাই করা সম্ভব হয়েছে, এটাই প্রমাণ করে যে ভারতের ডিফেন্স প্রোডাকশন আর প্রাথমিক পর্যায়ে এখন আর নেই। ভারত এখন এমন স্কেলে ম্যানুফ্যাকচারিং করতে সক্ষম যেখানে কোনো বড় যুদ্ধ বা গ্লোবাল এমার্জেন্সি হলে ইন্টারন্যাশনাল ডিমান্ডে দ্রুত রেসপন্স দেওয়া সম্ভব। এই সাপ্লাই ভারতের ডিফেন্স এক্সপোর্টের চরিত্রটাকেও বদলে দিয়েছে। এতদিন ভারতীয় ডিফেন্স এক্সপোর্টের কথা উঠলে মূলত স্মল আর্মস, ড্রোনস, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং কিছু মিসাইল সিস্টেমের কথাই শোনা যেত। কিন্তু এখন ভারত যখন আমেরিকার মতো দেশের হেভি আর্টিলারি অ্যামিউনিশন তৈরির জন্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সাপ্লাই করছে, তখন সেটি কোনো সাধারণ অ্যাডভান্সমেন্ট নয়, এটি সরাসরি একটি জায়ান্ট লিপ। কারণ 155 মিলিলিটার আর্টিলারি ইকোসিস্টেম আধুনিক যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেই ইকোসিস্টেমের জন্য ক্রিটিক্যাল কম্পোনেন্ট সাপ্লাই করার অর্থ ভারত এখন গ্লোবাল হেভি অ্যামিউনিশন সাপ্লাই চেনের ভেতরে নিজের জায়গা তৈরি করে ফেলেছে। এটা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ম্যাচিউরিটি, প্রোডাকশন ক্যাপাসিটি এবং ইন্টারন্যাশনাল রিলায়েবিলিটির শক্তিশালী প্রমাণ। তবে এই সাফল্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে ভারতের ডিফেন্স সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স, টেকনিশিয়ান এবং ফ্যাক্টরি ওয়ার্কার্সদের কয়েক দশকের নীরব পরিশ্রম। যখন বাইরে থেকে ভারতীয় ডিফেন্স সেক্টরকে দুর্বল, ধীর এবং আউটডেটেড বলে বিদ্রুপ করা হতো, তখন এই মানুষগুলি চুপচাপ টেকনোলজি ডেভেলপ করেছেন, প্রোডাকশন সিস্টেম উন্নত করেছেন এবং দেশীয় ম্যানুফ্যাকচারিং এর ফাউন্ডেশনকে শক্ত করেছেন। ভারতের অর্ডিন্যান্স, ফ্যাক্টরিজ এবং ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন যে ভিত্তি কয়েক দশক আগে তৈরি হয়েছিল, আজকের এই সাফল্য সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আজ আমেরিকার মতো দেশ যখন ভারতীয় কম্পোনেন্টসের দিকে তাকিয়ে থাকে, তখন সেটা শুধু কমার্শিয়াল অর্ডারের সাফল্য নয়, এটা সেই সমস্ত বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং কর্মীদের সাফল্য যাদের নাম সাধারণ মানুষ কোনোদিনও হেডলাইনে দেখে না, কিন্তু যাদের কাজ ছাড়া একটি দেশ সামরিকভাবে আত্মনির্ভর হতে পারে না। সব মিলিয়ে এই পুরো ঘটনাটা নতুন ভারতের গল্প। এখন ভারত কারোর কাছে গোলাম হয়ে নয়, কারো স্থায়ী শত্রু হয়ে নয়, বরং সবার সঙ্গে কাজ করে নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করছে। যেখানে লাভ রয়েছে সেখানে পার্টনারশিপ করছে, যেখানে স্ট্র্যাটেজিক অটোনমি দরকার সেখানে নিজের অবস্থান ধরে রাখছে, আর যেখানে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশও সমস্যায় পড়ছে সেখানে ভারত সলিউশন প্রোভাইডার হিসেবে সামনে আসছে। যখন আমেরিকার মতো সামরিক সুপার পাওয়ারকে গোলা বারুদের সাপ্লাই চেন বাঁচাতে ভারতের দরজায় কড়া নাড়তে হয়, তখন সেটাই ভারতের উত্থানের সবথেকে বড় প্রমাণ যে ভারতের কাছ থেকে একসময় কেউ ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে চাইতো না, আজ সেই ভারতের প্রোডাকশন ক্যাপাসিটি ছাড়া বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক শক্তির হিসাবও অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটাই ছিল আজকের পুরো ঘটনা, যেটা গভীর রিসার্চ এবং তথ্য বিশ্লেষণের পরে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন প্রশ্ন হলো, আপনারা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? ভারত কি সত্যিই গ্লোবাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর নতুন পাওয়ার হাব হয়ে উঠেছে, নাকি আমেরিকার এই নির্ভরতা শুধুই বর্তমান যুদ্ধ পরিস্থিতির সাময়িক একটি ফল? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।